নাহিদ ইসলাম এনসিপির প্রধান হলেও সে বেসিক্যালি জামাতেরই লোক। যে এর চেয়েও অবক্ষয় আমি আমি খুব কম দেখেছি, এমনকি অতীতেও। তাদের একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো। আমি আসলে আজকের ডিবেটটা খুব ইন্টারেস্টিং, ইট সাউন্ডস লাইক 3 ভার্সেস 1। আপনি কি আমাকে কোনো অফিশিয়াল স্টেটমেন্ট জামাত ইসলামের পক্ষ থেকে দেখাইতে পারবেন যে তারা সরিয়ে আইন চাইছে? আপনি আমি শেষ I করি। completely disagree. I completely disagree. আপনি আমাকে ডিসএগ্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। স্টেটমেন্টটা বললেন, এটাতে আমি ডিসএগ্রি করছি। দুজন কথা বলেছে, আপনি অফিশিয়াল তাদের পজিশন মাঝখানে না। আপনি আমরা দুজনের দ্বিচারিতা কথার দেখতে মাঝখানে চাই ঢুকেন না। নাই। দেখেন, আপনি আমাকে কোনো কথাই বলতে দেন। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী এবং ধর্মভিত্তিক রাজনীতি, উগ্রবাদের রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতির ব্যাপারে সতর্ক হতে হবে। কেননা আমরা তাদের রাজনৈতিক পরিভাষা চিনি। তারা ক্ষমতায় গেলে, এমনকি শক্ত অপোজিশন হলে কি করতে পারেন এটি আমরা দেখেছি, আগামীতে আরও দেখব বলে আশঙ্কা করি। এখন এনসিপিকে দুর্ভাগ্যক্রমে ওই দলগুলোর সাথে উচ্চারণ করতে হচ্ছে খেলাফতে মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং জামাতে ইসলাম, যেই দলটির কাছ থেকে আমরা ৭১-এর ভূমিকার জন্য আপনার অফিসিয়ালি ক্ষমা প্রার্থনা করবে বলে ধারণা করি অথবা আশা করি। কিন্তু আপনি যদি একটি সুবিধাজনক রাজনৈতিক সময়কে বেছে নেন, যে আপনার অতীতের কর্মকাণ্ড ঢেকে ফেলে, তরুণদেরকে আত্মীকরণ করে, বীর মুক্তিযোদ্ধাকে পাশে রেখে আপনি নতুন বাংলাদেশের মানুষকে আরেকবার প্রতারণার ভেতরে নিতে চান, দেখুন, নির্বাচন এলে আমাদের নীতি নৈতিকতা কিন্তু বিসর্জন হয়ে যায়। এবং এনসিপি, জামাত, এলডিপি, খেলাফত মজলিস, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলতে গিয়ে আমার পরিষ্কার মনে হচ্ছে যে এর চেয়েও অবক্ষয় আমি আমি খুব কম দেখেছি, এমনকি অতীতেও। আমি আসবো আবার আপনার কাছে। স্বাগত হোসেন সায়ন্ত, এই জোটের মুখপাত্র হবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এই জোটের মুখপাত্র কেন হবেন? বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের যে রাজনৈতিক কৌশল, তাতে আপনি দেখবেন তাদের নেতাদের ছাত্রলীগের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, বিএনপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আওয়ামী লীগের মধ্যে, বিভিন্ন দলে গুপ্ত রাজনীতি করতে ঢুকিয়ে দিয়েছে। ঠিক একইভাবে এনসিপির মধ্যে তাদের এই গুপ্ত রাজনীতি, তাদের হয়ে নতুন দল করে এনসিপি নেতৃত্ব দিবে এবং তা মাঝে মাঝে জামায়াতের বিরুদ্ধে বলে মানুষের একটু আস্থা অর্জন করবে, কিন্তু ভেতরে ভেতরে তারা জামায়াত। এইটা হওয়ার একটা স্বাভাবিক প্রবণতা ছিল। একটা এক্সাম্পল দেই আমি, একটু একটা এক্সাম্পল দিতে দেন। নাহিদ ইসলাম এনসিপির প্রধান হলেও সে বেসিক্যালি জামায়াতেরই লোক। জামায়াতের লোক এটা কেন বলছি? জুলাই গণঅভ্যুত্থানের সময় আমি যখন জেলে ছিলাম, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, এবং সেখানে ডিভিশন প্রাপ্ত আসামি হিসেবে ছিলাম, ঠিক একই জায়গায় ওইখানে বিএনপি এবং জামায়াতের অনেক নেতা ছিলেন। তার মধ্যে জামায়াতের সাবেক নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তাদের সঙ্গে মাঝে মাঝে রুমে বা হাঁটতে চলতে কথা হতো। তিনি একদিন দুপুরে আমাকে জিজ্ঞেস করলেন আমি নাহিদের সঙ্গে আমার পরিচয় আছে কিনা। আমি না করলাম। তখন তিনি বললেন যে নাহিদ তিনি বলছেন যে আমাদের গ্রুমিং করা ছেলে, আমাদের তৈরি করা ছেলে, আমাদের, এবং আমরা ওকে ডিল করি, এই কথাটা তিনি বলছেন। এবং আমি জেল থেকে আসার পরে গত বই মেলায় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটা বই লিখেছি, সেই বইতেও কিন্তু এই কথাটা উল্লেখ করেছি। কারণ জেলে কার সঙ্গে আমার কি আলাপ হতো সেটা ওই বইতে আমি লিখেছি, এটা নতুন করে আজকে বানিয়ে বলছি না। তার মানে নাহিদ ইসলাম যে জামায়াতের লোক, তাদের গ্রুমিং করা, তাদের তৈরি করা, তাদের কানেক্টেড লোক, এই কথা যখন বলছেন তখন আমরা জেলে এবং বাইরের অবস্থা খুব বেশি আমরা জানিও না যে আন্দোলন কোন দিকে যাচ্ছে, কিংবা এই আন্দোলনে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে, পালিয়ে যাবে এবং নাহিদ ইসলাম নতুন দল করবেন, একদিন এদেশের আলোচিত নেতা হবেন, এটা তো তখন ওনার জানার কথা নয়। সেই অবস্থায় তিনি এই স্বীকারোক্তি দিয়েছিলেন। সুতরাং এই জামায়াত ইসলাম যেরকম গুপ্ত, সুপ্ত এবং প্রকাশ্য নানানভাবে নানান দলে, নানান গ্রুপে তাদের নেতৃত্ব ঢুকিয়ে দেয়, ঠিক একইভাবে নাহিদ ইসলাম তাদের ছেলে, তাকে দিয়ে গণঅভ্যুত্থানের পরে তারা দল করিয়েছে এবং এই দলের প্রধান হয়েছে উপদেষ্টা থেকে ফেরত এসে। জামায়াত লাভবান হয়েছে একদিক থেকে, তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ, রাজাকার, আলবদর, আল শামস এবং গণহত্যা নানাবিধ যে অভিযোগ, সেইখানে তারা এখন বলতে পারবে যে এত বছর পরে তাদের সঙ্গে মুক্তিযোদ্ধারও যুক্ত হচ্ছে। আর একটা দিক থেকে এনসিপি যাওয়ায় এই একটা আওয়াজ তারা তুলতে পারে যে গণঅভ্যুত্থানের সম্মুখভাগে থাকা তরুণদের দল, যেটা জুলাইয়ের সৃষ্টি, সেই দলও তাদের সঙ্গে জোটে আছে, এ দেয়া জামাত লাভবান হবে বা হতে চেষ্টা করবে। কিন্তু চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হলো অলি আহমেদ, মুক্তিযুদ্ধ এবং তরুণদের দল এনসিপি। কারণ এনসিপির এই জোটে যাওয়ার মাধ্যমে
তাদের একটা সম্ভাবনার মৃত্যু ঘটলো, তাদের কিছু ত্রুটি বিচ্যুতি থাকার পরেও একটা সম্ভাবনা জাগিয়েছিল এবং একটা নতুন ধরনের বন্দোবস্ত, নতুন রাজনীতি উপহার দিবে বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছিল। অন্তত সেই প্রতিশ্রুতির জায়গাটাও তাদের আর থাকলো না। আমাদের এখানে এনসিপির যে নেতা আছেন তাহসিন রিয়াজ, তাহসিনের কাছে একটু শুনতে চাই। আমি আসলে মানে আজকের ডিবেটটা খুব ইন্টারেস্টিং, মানে ইট সাউন্ডস লাইক 3 versus 1, বাট ইটস ওকে, আই শুড ক্যারি ফরওয়ার্ড। থিং ইজ দেখেন, না, 3 ভার্সেস 1 বলার কোনো কিছু নাই রিয়াজ, আপনি যদি বলতে চান আপনি সময় পাবেন। এটা সায়ন্ত ভাইয়ের নিজস্ব কথা এবং তিনি যেটাকে রেফারেন্স করেছেন, তাহের ভাইকে রেফারেন্স করেছেন, এটা তাহের ভাইয়ের সাথে তার ব্যক্তিগত আলাপ। এটা সত্যতা উদ্ঘাটন করার ক্যাপাসিটি আমার আপনার নাই। আর তাহের ভাই সত্য বললো না তাহের ভাই মিথ্যা বললো, এটাও কি আপনি নিশ্চিতভাবে বলতে পারেন? সায়ন্ত ভাই এটা কি বুকে হাত দিয়ে বলতে পারে যে তাহের ভাইকে আমি সত্যবাদী হিসাবে জানি, তিনি যেটা বলছেন সত্য বলছেন? কাজে দেখেন, এটা সত্য না মিথ্যা আমার কাছে মনে হয়েছে এটা কমপ্লিটলি ফ্যালাসি। কাজে এটার উত্তর আমি দিচ্ছি না। নাহিদ ইসলাম জামাত ইসলামী লোক, এই যে ন্যারেটিভটা, এটা খুবই নিকৃষ্টতম একটা পজিশন। কারণ একটা লোক যে কিনা আজকের দিনের আগ পর্যন্ত, দ্যাট মিনস এই 8 দলীয় জোটের আগ পর্যন্ত জামাত ইসলামীর লোক ছিল না, আজকে জোটের ঘোষণা হওয়ার পর তিনি জামাত ইসলামীর লোক হয়ে গেলেন। এই ধরনের ফ্যালাসি, এই রাজনীতিটা আমরা নতুন না, এই রাজনীতিটা আমরা দেখেছি আগেও। এবং এভাবে করে এই যে ধরেন ফ্রেমিং করার রাজনীতিটা কিন্তু অনেকের পতন নিয়ে আসছে। কাজেই আমরা সেই পতনটা দেখার জন্য অপেক্ষায় রইলাম। সেকেন্ড প্রশ্ন আমি আপনাকে বলি, যেমনটা আপনি বলছিলেন যে জামাত ইসলামী শরিয়া আইন চায়। দেখেন, আমি জামাত আচ্ছা, আমি ইসলামী একটু ছোট্ট একটা নোট দিয়ে রাখি তাহসিন রিয়াজ, আপনি যে ফ্রেমিং এর কথাটা বলছেন আমরা অনেক সময় এটা শুনি ফ্রেমিং এর কথাটা, সেই ফ্রেমিং এর ক্ষেত্রে আপনারা কতটুকু সহযোগিতা করছেন, সেই আত্ম উপলব্ধি আপনাদের আছে কিনা? আত্ম উপলব্ধির কিছু নাই তো, উই আর নট ডুইং রং এনিথিং। এটা তো আপনাদের মানে আমার কাছে মনে হয় যে এই প্রশ্নটা যারা করছে তাকে আসলে বোঝানো দরকার, বা তাদেরকে আসলে এই আর্গুমেন্টটা দাঁড় করানো দরকার যে ইন হুইচ পয়েন্ট আমার রাজনৈতিক পজিশনটা ভুল হচ্ছে। ঠিক আছে, আমি একটু উত্তরটা দিয়ে যাই। যেমন দেখেন, আপনি ফ্রেম করে দিলেন, আমি ফ্রেম ধরে বলি আর কি। হ্যাঁ, আপনি বললেন যে জামাত ইসলামী শরিয়া আইন চায়। আমি তো কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্টে এখন পর্যন্ত ওই ভুইফোর 2-4টা, আমি বারবার একটা ব্যাপার বলি, অ্যাজ আই এম রিপ্রেজেন্টেটিং এনসিপি হেয়ার, আমি কিন্তু জামাতকে ডিফেন্ড করছি না। আমার জামাতকে ডিফেন্ড করার কোনো কাজও নাই, আমার কোনো দায়ও পড়ে নাই। বাট দি থিং ইজ, আপনি যখন জামাত ইসলামী, যেহেতু এটা একটা জোটের প্রক্রিয়া আমরা এখন আছি, আপনি এই পুরো জোটের উপর যেহেতু একটা জিনিস চাপিয়ে দিচ্ছেন যে তারা ইসলামী শরিয়া আইন চায়, আপনি কি আমাকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট জামাত ইসলামীর পক্ষ থেকে দেখাইতে পারবেন যে তারা শরিয়া আইন চাইছে? চায় নাই। আমি বলি আমি অবশ্যই দেখাতে পারবো। আমি আপনি তো তাহলে আপনি অফিসিয়াল স্টেটমেন্ট, আমি একটু বলি, আমাদের এই প্রোগ্রামেই জামাতের নেতারা বলেছে ইসলামী দিস শরিয়া ইজ আইন দি কায়েম কেস, করতে দিস চায়। ইজ দি কেস। আমি এটা বলতাম, এটা আমি দায়িত্ব নিয়ে আমি আপনাকে বলতাম, দেখেন, একটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, আপনি বুঝেন, মানে আপনি নিজেও, আপনি সাংবাদিকতার মানুষ, আমি আসলে আপনার থেকে অনেক ছোট, আমার নতুন করে এটা বোঝানোর কিছু নাই। একটা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, পার্টি পজিশন, আর আরেকটা হচ্ছে টকশোর আলাপ। টকশোতে তো অনেক ধরনের আলাপ হয়, টকশোতে অনেক ধরনের মানুষ অনেক ধরনের কথা বলে, তাদের ওই স্টেটমেন্টটাকে পার্টি যখন ওন করে, আপু আমি একটু শেষ করি, আপনি আমাকে ডিসএগ্রি করতে পারেন, কোনো সমস্যা নেই। বললেন এটাতে আমি ডিসএগ্রি করছি, কারণ আমরা এটা প্রত্যাশা করি না যে রাজনৈতিক দলের নেতারা পলিটিক্যাল ডিসকাশনে এসে যা বলবে সেটা দুজন কথা বলেছে, আপনি তাদের মাঝখানে, আপনি দুজনের কথার মাঝখানে ঢুকেন নাই, যদি হয়ে থাকে সেটা দুজন কথা বলেছে, আপনি দুজনের কারো কথার মাঝখানে ঢুকেন নাই। আপনি আমাকে প্রত্যেকটা কথা শেষ করার আগে আপনি আমার কথা মানে ইন্টারফেয়ার করছেন, কিন্তু আপনি এটা বলতে পারেন না যে অফিশিয়াল স্টেটমেন্ট আপনি আমাকে একটু সুযোগ করে দেন, কথা বলছে সেটা হোয়াট আই ওয়ান্ট, আপনি আমাকে একটু সুযোগ করে দেন, আমি একটু স্টেটমেন্টটা কমপ্লিট করি। হ্যাঁ, বলেন আমি কমপ্লিটলি আপনাকে সময় দিচ্ছি উইদাউট ইন্টারাপশন। আপনি থিং ইজ, দেখেন, থিং ইজ, আমরা এই ধরনের টক শোতে অনেক ধরনের ন্যারেটিভ, অনেক ধরনের আলোচনা, অনেক ধরনের পার্টি স্ট্র্যাটেজি ডিফারেন্ট ওয়েতে আসে। পার্টি কতটুকু ওন করে সেটা তাদের অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে বোঝা যায়। এটা আমার নতুন করে বোঝানোর কিছু নাই, যারা রাজনীতির সাথে যুক্ত তারা এটা খুব ভালো করে জানে। এবার আমি আপনাকে একটু অন্য প্রসঙ্গে যাই, আমি জাস্ট 1 by 1 যাই। যেমন দেখেন, আজকে এই শোতে সায়ন্ত ভাই, আশরাফ কায়সার ভাই দুজনই বললেন যে এনসিপির রাজনৈতিক মৃত্যু হয়েছে। দেখেন, আমরা একটা রাজনৈতিক সমঝোতার মধ্যে দিয়ে এগুচ্ছি, এবং এই রাজনৈতিক সমঝোতা কেন ইতিহাস টানে মানুষ, ইতিহাসটা তো এক্সাম্পল হিসাবে আসে, তাই না? মানে ইতিহাসটা তো অযথা, মানে অযাচিতভাবে কেউ টানে না। কাজে দেখেন, রাজনৈতিক মৃত্যু যদি আপনি এনসিপির রাজনৈতিক মৃত্যু যদি এই জোটের মাধ্যমে দেখেন, আমার কাছে মনে হয়েছে যে আপনি খুব আর্লি কমেন্ট করে ফেলছেন। আপনার আর একটু দেখা দরকার আমাদের আইডিওলজিক্যাল এক্সচেঞ্জটা কি হয়, আমরা আমাদের পার্টি পজিশন কতটা সক্রিয় জায়গায় রাখতে পারি না, সেটা আসলে আমার কাছে মনে হয় আজকে জোটের ঘোষণাটা এসছে, এর পূর্বে এই ধরনের স্টেটমেন্ট ডেভেলপ করে ফেলা, ইটস টু আর্লি টু সে। আমার কাছে মনে হয় একটু সময় এই ক্ষেত্রে নেওয়ার প্রয়োজন। এবং আপনি দেখেন যে এই যে ধরেন আজকের একদিনের রাতারাতির ব্যবধানে জামাত ইসলামীর পুরো পাল্টা অবস্থান আমরা একটা অবস্থানে দেখতে পাই। যেমন সায়ন্ত ভাই, উনি বিএনপিকে রিপ্রেজেন্ট করে, আমি জানি না উনি গুপ্ত কিনা, উনি কখনো বিএনপির পরিচয় দেয় না, কিন্তু বিএনপিকে রিপ্রেজেন্ট করে অলওয়েজ। এখন দেখেন, আমি একটা ব্যাপার বলি, বাংলাদেশে বেগম খালেদা জিয়া
আমাদের আমাদের একেবারে এই জিনিসগুলো আমরা নিজেরা উইটনেস করেছি। বেগম খালেদা জিয়া জামাতের বড় বড় নেতাদের ছবি দিয়ে বড় বড় সমাবেশে তিনি এই ছবিগুলো দেখিয়ে দেখিয়ে বলেছেন যে এরা কেউ রাজাকার না, এদেরকে শুধুমাত্র দলীয় একটা স্বার্থে, বাংলাদেশের রাজনীতি বিভাজনের স্বার্থে তাদেরকে রাজাকার বলে। এখন আপনি আমাকে বলেন তাহলে বিএনপির স্টেটমেন্ট কোনটা? খালেদা জিয়া যেটা বলেছে সেটা বিএনপির স্টেটমেন্ট, নাকি এখন যে ধরনের ভুইপন নেতারা রাস্তাঘাটে চিৎকার চেঁচামেচি করে বেড়াচ্ছে তাদেরটা আসলে অফিসিয়াল স্টেটমেন্ট? আমি কোনো পজিশন নিচ্ছি না, কিন্তু আই এম নট শেয়ারিং মাই পজিশন। আমি জাস্ট ইলাস্ট্রেট করতেছি। জেসিনা আপা, আমি তো শেষ করিনি, একটু বলতে চাই আপনাকে। আমি শেষ করি। আপনি যদি আমার সাথে ডিবেট করেন আপা, তাহলে আমার মনে হয় তো বাকি দর্শকরা আছে, তারা আমার সাথে ডিবেট করে। আমি শেষ করি। দেখেন, সেকেন্ড অফ আমি একটু বলতে চাই, আমরা একটা একটা করে যাই। আপনি অফিসিয়াল স্টেটমেন্ট এবং টক শোতে যারা কথা বলে সেটার মধ্যে আপনি বলছেন যে এক না, সেটা ফারাক আছে। এটা সেই জায়গাতে আমি একটু আমি প্রশ্ন নতুন কোনো করতে কথা চাই বলি নাই। আপনাদের, আপনারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেন, টক শোতেও যে আপনারা বললেন, সেটা কি আপনাদের অফিসিয়াল স্টেটমেন্ট ছিল নাকি টক শোতে অনেক কথা বলতে হয় বলে আপনারা বললেন? আপনি কি নাহিদ পয়েন্টে ইসলাম যে কনফ্লিক্ট বললেন দেখেছেন? যে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী কোনো দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে না, সেটা কি আসলে জাস্ট বলার জন্য বলা ছিল নাকি অফিসিয়াল স্টেটমেন্ট ছিল? দেখেন, আমি একটা যদি জিনিস এটা বলি। হয়েই থাকে, দেখেন, আপনি বলছেন যদি এটা হয়েই থাকে যে অফিসিয়াল স্টেটমেন্ট এবং টক শোর কথা আলাদা, সেটাকে আমি বলবো দ্বিচারিতা। এই দ্বিচারিতাকে তো আপনার বরং ডিসকারেজ করা উচিত। আমি আপনি সেই discourage করছি। দ্বিচারিতাকে আমি এখনো সমর্থন করছেন discourage এবং করছি। বলছেন শোনেন, এটাই বাস্তবতা। আমি ডিসকারেজ করছি, পয়েন্ট আমি বলি। দেখেন, প্রথমত আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছি, দেয়ার ইজ নো ডাউট। পলিটিক্যাল রেটরিকে কিছু কিছু জায়গা হয়তো আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন রকম মন্তব্য করেছেন। আমরা একটা কথা বারবার বলছি, কারো ইতিহাসের দায় তো আমরা নিচ্ছি না। যদি আমরা ইতিহাসের দায় নিয়ে থাকি, তাহলে আপনি কি আমাকে সামনে বসায় শান্ত ভাইকে এই প্রশ্ন করবেন যে তাদের ইতিহাসের দায় আছে কিনা? আপনি কি শান্ত ভাইকে এই প্রশ্ন করবেন বা পুরো বিএনপির এন্টায়ার পজিশনকে এই প্রশ্ন করেছেন কখনো যে তাদের ইতিহাসের দায় আছে কিনা? তাহলে দেখেন, তাহলে দেখেন না, না তাহসিন, আমি সেটা তো হয়তো বলি করেছেন। নিশ্চয়ই করেছে, অনেকবার করেছে, এবং বিএনপি এটার জন্য ক্ষমা চাইবে কিনা সেই প্রশ্নও করেছে। কিন্তু আজকে তো নতুন করে সেই প্রশ্নগুলো আসছে না। আজকের ইস্যু হচ্ছে যেহেতু আপনারা একটা জোট করলেন সেই প্রসঙ্গে কথা বলা। না, আমরা তো আমাদের পজিশন ক্লিয়ার করেছি। আমাদের পজিশন কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিয়ার। আমরা কোনো আদর্শিক জোট করছি না। আমরা ভোটের মাঠে ভোটের বোঝাপড়া নিয়ে আমরা কিছু আলোচনা করেছি এবং আমরা একসাথে আগাচ্ছি। এখানে কারো আদর্শিক যে ভিউ, ওই ভিউটা তো আমরা কোথাও এক্সচেঞ্জ করছি না। এখন আপনি যদি এই ন্যারেটিভ ডেভেলপ করে আমার উপর চাপাই দিতে চান যে আমি জামাত ইসলামীর আদর্শিক লড়াই আমি লড়বো, আমরা সেই লড়াইটা কিন্তু লড়ছি না। কোথাও সেই লড়াই লড়ার জন্য ঠিক আছে, আমি আমরা শেষ করি, কিছু চাপিয়ে সেই দিতে লড়াই চাই না, লড়ার জন্য তাসনিম, আমরা আমরা কিছু কিন্তু চাপিয়ে এই দিতে চাই দায়িত্বও না। নেই নাই। আমরা বুঝতে চাই আসলে কি হয়। আমি আশরাফ কায়সার, আমি আপনার কাছে আমি আসি। শেষ, দেখেন আপনি আমাকে কোনো কথাই বলতে দেন নাই। পুরো কথাই আপনি কথা বলে আচ্ছা, একটু গেছেন। শেষ করেন, আপনি There are শেষ so করেন। many arguments, আমাকে একটু শেষ করতে দেন। যেমন দেখেন, আশরাফ কায়সার ভাইরা আজকে যেটা বললেন যে অনেক বিরাট রকম একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। দেখেন, আমার সমস্যা নাই, আপনারা বলতে পারেন, ক্রিটিক থাকবে। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বাংলাদেশের রাজনীতিতে এতদিন অ্যাবসেন্ট ছিল সেটা হচ্ছে ক্রিটিসিজম। এই ক্রিটিসিজমকে আমরা অ্যাপ্রিশিয়েট করি। আপনি কি লক্ষ্য করেছেন কিছুদিন আগে, আপনিও বলেন না ইনফ্যাক্ট, দেখেন আপনি কি কিছুদিন আগে লক্ষ্য করেছেন যে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের উদ্ভাবক যারা, তারা বাংলাদেশে বিভিন্ন দল বিলুপ্ত করে তাদের রাজনীতি নির্মাণের জন্য বিভিন্ন ধরনের আসন সমঝোতা করেছে। এটা যে কি ধরনের একটা হঠকারী সিদ্ধান্ত এবং এটা যে কি ধরনের একটা চিপ পলিটিক্স, এটা নিয়ে আমরা তো কোনো ধরনের আলোচনা করিনি। কাজে দেখেন, প্রবলেমটা ওইখানে না। প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে যে রাজনীতির মেরুকরণ হয়েছে, এই মেরুকরণটা অনেকে মেনে নিতে পারছে না, এই মেরুকরণটা অনেকে মেনে নিতে পারবে না।